ওকে, গুড আফটারনুন। আজকে হচ্ছে 6 জুলাই 2020। আমরা হচ্ছে SW411 নেটওয়ার্কিং কোর্সে টপিক 2 তে আছি। টপিক 2 তে আমরা এর আগে হচ্ছে ট্রান্সমিশন মিডিয়ামের দুটো টপিক কভার করেছি। একটা হচ্ছে টুইস্টেড পেয়ার এবং কোয়াক্সিয়াল কেবল, এবং আজকে লাস্ট পার্টটুকু কভার করা হবে, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। আমরা আজকে অপটিক্যাল ফাইবার সম্পর্কে জানবো। এটা আমরা মোটামুটি অনেকেরই ধারণা আছে, একটা অপটিক্যাল ফাইবার কেবলের ধারণা নাই, নামটা শুনে হয়তো পরিচিত তোমাদের অনেকের কাছে, কিন্তু ধারণাটা আসলে অনেকেরই থাকতে পারে অথবা কমও থাকতে পারে। তো এটা একটা খুব ফাস্ট একটা টপিক। সো আমাদের যেমন নর্থ আমি যখন আন্ডারগ্রেডে আমাকে একটা কোর্সই করতে হয়েছে অপটিক্যাল ফাইবারের উপর, একটা কোর্সই ছিল অপটিক্যাল ফাইবারের। সো সেই হিসাবে এটা আসলে একটা খুবই অনেক বড় একটা টপিক। তো তোমাদেরকে আসলে জাস্ট বেসিকটা আমি ক্যারেক্টারিস্টিক অথবা বেসিক একটা আইডিয়া তোমাকে এখানে দেওয়ার চেষ্টা করা হবে। তো আমি স্লাইডে যাওয়ার আগে তোমাদের কাছ থেকে কিছু পার্টিসিপেশন আমার এখানে প্রয়োজন। সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার বুঝার আগে, কথা বুঝতে হলে তোমাকে একটু পিছিয়ে যেতে হবে। পিছিয়ে মানে একটু না, তোমার তো ইন্টার দিয়েছো অনেকদিন আগে, হয়ে গেছে 3-4 বছর হয়ে গেছে, অত অলমোস্ট ইন্টার পরীক্ষা দিয়েছো। তো ইন্টারে একটু ব্যাক করতে চাচ্ছি আমি, ইন্টারের সময়ে ব্যাক করতে চাচ্ছি। তোমরা সবাই তো এইচএসসি স্টুডেন্ট মোস্টলি, আশা করি হয়তো এলএমএস এ নাই। তো আমাদের যারা এইচএসসি ব্যাকগ্রাউন্ড, তারা সবাই একটা পদার্থ বিজ্ঞানে একটা চ্যাপ্টার ছিল, তোমাদের হয়তো মনে আছে, সেটা হচ্ছে আলো। ঠিক আছে, সেই টপিকের সেইটা আমি একটু ফার্স্টে আমি তোমাদের কাছ থেকে দেখি যে কার আসলে কতটুকু মনে আছে। সেখানে কিছু জিনিস আমাকে আসলে ফার্স্টে আলোচনা করতে হবে, তারপর আমি অপটিক্যাল ফাইবার আমার মেইন টপিকে আসবো। তো তোমাদের ফার্স্ট অফ অল যেটা তোমাদের কাছ থেকে আমার জানতে চাওয়া, যে একটা ইউনিভার্সাল ট্রুথ বলে একটা কথা আছে, যে কিছু কিছু সূত্র আছে, কিছু কিছু থিওরি আছে, এটাকে আমরা বলি যে ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ আমি একটু স্লাইড দেখাচ্ছি না, ক্যামেরাটা দেখো। সো ইউনিভার্সাল ট্রুথ আছে, যেমন শক্তি অবিনশ্বর, শক্তি কখনো এক এক ইয়া থেকে রূপান্তর হয়, এরকম কিছু থিওরি আছে। ইজোটেমস এগুলি একদম যেমন সবসময় নিউটনের 3টা সূত্র। তো সেরকম ক্ষেত্রে সেইভাবে যদি চিন্তা করো, তাহলে আলোর একটা ইউনিভার্সাল একটা ট্রুথ আছে, যেটা সবসময় সর্বজন স্বীকৃত অথবা সর্বসময় সত্য। সেটা শুনতে যাচ্ছিলাম। সো বিরাজ সেটা বলে ফেলেছে। সো গুড। সো এটা এটা তোমাদেরকে আবার একটু মনে করাই দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আলো সরল রেখায় চলে। সো এই একটা ইস্যু আমাদের ফার্স্ট অফ অল মনে রাখতে হবে, যে আলোর একটা ধর্ম হচ্ছে আলো সরল রেখায় চলে। কেন আমি অপটিক্যাল ফাইবার আলোচনা করতে যে আলোতে আসছি, তোমরা হয়তো বুঝতেই পারার কথা, যে সবার জানা আছে যে অপটিক্যাল ফাইবারে কাজটাই হচ্ছে আলো। সো এখানে আলোর ধর্ম, আলোর ক্যারেক্টারিস্টিক্স, আলোর গতিধারা সবকিছু নিয়েই হচ্ছে অপটিক্যাল ফাইবার তৈরি করা হয়েছে অথবা ফাংশন করছে। তো সেই জন্য আমি আসলে একটু আলোর ব্যাপারটা তোমাদেরকে একটু মনে করাচ্ছি। ফার্স্ট অফ অল, আলোর একটা মেইন ইয়াটা হচ্ছে আলো সরল রেখায় চলে। তো আমার নেক্সট কোশ্চেন হবে তোমাদের কাছে, যে আলো সরল রেখায় চলে, এটা তো হচ্ছে নর্মাল টার্মে, নর্মাল সিনারিওতে, যে আলো সবসময় নর্মাল সিচুয়েশনে সরল রেখা চলে, কিন্তু তার তো ব্যতিক্রম ঘটে। সো ব্যতিক্রম ঘটাটা কত রকমের ব্যতিক্রম ঘটে মনে পড়ে? এর ব্যতিক্রম ঘটাকে কি বলা হয়, অথবা কি ধরনের আছে? আলো সরল রেখে চলে, সেটা হচ্ছে কোনো মাধ্যম না থাকলে, একটা মানে কোনো মাধ্যমে কোনো ইয়া নাই, তখন আলো হচ্ছে সরল রেখায় আসতেছে। কিন্তু সেটা সর্বদা ট্রু না। এটার ব্যতিক্রম ঘটে। প্রতিফলন। সো বিরাজের মনে হয় এইচএসসি তে পড়ালেখা অনেক ভালো হয়েছে। সো সুন্দর বিরাজের কাছ থেকে অ্যান্সার পাওয়া যাচ্ছে তাড়াতাড়ি। ট্রু। সো এটাই আমাদের যে আলোর দুইটা
ধর্ম ছিল এক, মানে টাইপ ছিল, সেটা হচ্ছে প্রতিফলন এবং প্রতিসরণ। ঠিক আছে, তো সেটা আবার একটু মনে করার দিতে যাচ্ছি যে আলো সরল রেখা আসতেছে, কিন্তু সেটা সবসময় ট্রু না। মাঝে মাঝে আলো প্রতিফলন হয় এবং প্রতিসরণ হয়। সো প্রতিফলন কখন হয় এবং প্রতিসরণ কখন হয়? রাজকে বিরাজ আছেন গুগল করে অ্যান্সার দেয়। এই শার্পনেসটুকু দেখানোর জন্য আমি বিরাজকে ক্রেডিট দিতে চাই যে আমার কথা শুনে, কোশ্চেন শুনে শুনেই ও যদি গুগল করে অ্যান্সার বের করে ফেলতে পারে তাহলে তো দারুণ। এটা একটা বিশাল ক্রেডিটের ব্যাপার যে আমার কোশ্চেনটা আমি শেষ করার আগে ও সুন্দর মতো অ্যান্সার দিয়ে ফেলতে পারছে, আমার কোশ্চেনটা বুঝতে পারতেছে ও। এটা একটা ক্রেডিট ঠিক আছে, বাট আশা করি ওর গুগল করার দরকার নাই, ওটা অনেকেরই মনে থাকার কথা। অনেক এইচএসসিতে এই কোর্স, এই টপিকে অনেকেই অনেক হয়তো ভালো করেছে, আবার অনেকে খুব বিরক্ত বোধ করতো এই টপিকটাতে আলো। তো সেই হিসেবে অনেকের হয়তো মনে থাকার কথা। তো প্রতিফলন প্রতিসরণ, প্রতিফলন এবং প্রতিসরণের ক্ষেত্রে আসলে একটা মানে শর্ত ছিল, সেই শর্তগুলো তোমাদের দেখি যে হ্যাঁ, এই বাধা পেয়ে ফিরে আসলে প্রতিফলন আছে, ঠিক আছে। ঠিক আছে, আমি আমার এটা থেকে আবার শুনতে যাচ্ছি যে রিকোয়ারমেন্ট, আলো প্রতিফলন প্রতিসরণ হওয়ার রিকোয়ারমেন্ট বলতে পারবা? দেখি বিরাজের আগে কেউ বলতে পারে নাকি? আলো সরলরেখা চলে, ফার্স্ট অফ অল এটা কিন্তু হচ্ছে কি নর্মাল সিচুয়েশনে, নর্মাল সিচুয়েশনের বাইরে কিন্তু আলো সরলরেখা চলে না, আলো কিন্তু বেঁকে তেরা যায়, বেঁকা তেরা হয় আলো, তোমরা জানো। তো সেই শর্তগুলা কি, সেই সিচুয়েশনটা কি আমি শুনতে যাচ্ছি। কোন সিচুয়েশনে আলোর এই সরলরেখা চলাটা নষ্ট হয়? কোন সিচুয়েশনে, কখন আলো এই ডিফারেন্ট অ্যাক্ট করে? কেন আলো সরলরেখা চলাটা বন্ধ হয়ে যায়, কখন? বিচ্ছুরণ ঘটলে চেঞ্জ অফ মিডিয়াম, দারুণ অ্যান্সার পেয়ে গিয়েছি। চেঞ্জ অফ মিডিয়াম, ডিফারেন্ট মিডিয়াম বিরাজও বলেছে, তার আগে মঈন খান রবিনের কাছ থেকে পেয়েছি। সো গুড, তো সেটা আমি আসলে শুনতে চাচ্ছিলাম যে এটা হচ্ছে একটা কজ, চেঞ্জ অফ মিডিয়াম। তোমাদের যারা ইন্টারে আবার এই জিনিসটা আমাদের অপটিক্যাল ফাইবার করতে খুব জরুরি, এটা মনে রাখাটা। চেঞ্জ অফ মিডিয়ামটা হচ্ছে মেইন কারণ। তোমার যদি একই মাধ্যম থাকে, আলোর মাধ্যম মানে আলোর যদি এনভায়রনমেন্টে একই মাধ্যমে থাকে, আলো সরলরেখা চলবে, এটার কোনো ব্যত্যয় ঘটবে না। কিন্তু যখনই মাধ্যম ডিফারেন্ট করা হয়, মাধ্যম ডিফারেন্ট মানে হচ্ছে আলো আকার মানে এয়ারে একরকম আছে, তুমি পানিতে পানির ঘনত্ব আর বাতাসের ঘনত্ব তো আমি জানোই যে ডিফারেন্ট। এই যে যখন পানি এবং বাতাসের ব্যাপারটা হয় তখনই বুঝতে পারো যে মাধ্যমের ডিফারেন্স আসতেছে। তখন এরকম যখন আমরা মাধ্যমে ডিফারেন্স আসে তখনই হচ্ছে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ ঘটে, ঠিক আছে। আলো যখন বাতাস থেকে পানির ভিতরে প্রবেশ করে তখনই তার ভিতরে একটা পরিবর্তন চলে আসে, সে তখন সরল রেখায় চলতে পারে না। তার মানে ডিফারেন্স অফ মিডিয়াম, এবং এই মিডিয়ামের ডিফারেন্সটাকে আমরা বলি যে, বাংলা মিডিয়ামে যারা পড়েছো ভালো মতো জানো যে হালকা মাধ্যম ঘন মাধ্যম। এই শব্দটা তোমরা ওই সময় প্রচুর আমরা ইউজ করে আসছি, হালকা মাধ্যম ঘন মাধ্যম, হালকা মাধ্যম ঘন মাধ্যম, এটা লিখে আমরা অ্যান্সার করতাম। তো সেটা এখন তোমাদেরকে মনে করাইতে হবে আবার যে আলো সরলরেখায় চলে যদি না কোনো হালকা মাধ্যম ঘন মাধ্যমের ব্যাপার না থাকে। তো যখনই হালকা মাধ্যম এবং ঘন মাধ্যমের ব্যাপার আসবে আলো আর সরল রেখায় চলে না, ঠিক আছে। তো আলো, এই জন্য আমি ভিডিওটা অন করেছি, আলো এই মনে করে সরল রেখায় চলতেছে। আমি এখন মাঝখানে এমন কিছু একটা করেছি যে এই অংশটুকু তে ঘনত্ব বেশি, এটা বাতাস, আর এখানে আমি একটা এলাকা তৈরি করেছি, সেটা পানিও হতে পারে অথবা অন্য কোনো গ্যাস দিয়ে রাখছি যেটা ডিফারেন্ট ঘনত্ব তৈরি করতেছে। যখনই আলো এরকম দুইটা মাধ্যম পায় তখন আলো সোজা আসার ঘটনা ঘটবে না, আলো তখন সোজা আসবে না। তখনই আলোর দুইটা ঘটনা ঘটে, একটা হচ্ছে প্রতিফলন এবং প্রতিসরণ, ঠিক আছে। সো আমি অলরেডি বিরাজ মনে একটু বলে ফেলেছে যে প্রতিসরণটা তোমাদের যদি মনে থাকে, প্রতিসরণ বলা হচ্ছে আলো আসছে সোজা এসে বেঁকে যাওয়া। আলো যদি সোজা না এসে বেঁকে যায়, সে বেঁকে যাওয়াটাকে আমরা বলি প্রতিসরণ। এটার ইংলিশটা তো লিখছিল মনে হয়, কি জানি লিখছিল না, বলতো প্রতিসরণের ইংলিশ কি? বিয়াজ লিখেছিল
আচ্ছা ইংলিশটা শুনতে যাচ্ছি, ইংলিশটা লেখা হয়নি, কোনো প্রতিফলন প্রতিসরণ লিখছো, ইংলিশটা মনে পড়ে কারো? ইংলিশে কি বলা হয় প্রতিসরণকে আর প্রতিফলনকে? প্রতিফলন তো স্যার রিফ্লেকশন। হ্যাঁ গুড। আর প্রতিসরণ মনে পড়ে? রিফ্র্যাকশন। গুড। সো রিফ্র্যাকশন। সো এই দুইটা জিনিস আমাদের এখন প্রয়োজন, রিফ্র্যাকশন এবং রিফ্লেকশন বোঝা, ঠিক আছে? সো প্রতিসরণ মানে বেঁকে যাওয়া, বেঁকে গেলে সেটাকে আমরা বলি রিফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে হচ্ছে প্রতিসরণ, বেঁকে যাচ্ছে। রিফ্লেকশন মানে হচ্ছে পড়বে, পড়ে নিচেও যাবে না, বাউন্স ব্যাক করে, তো সেটাকে আমরা বলি প্রতিফলন, ঠিক আছে? সো এই দুইটা জিনিস করার শর্ত কি? শর্ত হচ্ছে আমাকে মাধ্যম ক্রিয়েট করতে হবে, হালকা মাধ্যম এবং ঘন মাধ্যম। সো ব্যাপারটা মনে রাখো যে একটু পরে রিলেট করতে পারবা, কেন এত কষ্ট করে আমি ওটা বুঝাচ্ছি। সো মাধ্যম লাগবে দুইটা, হালকা মাধ্যম, ঘন মাধ্যম। তোমাদের এরপরও কিন্তু রিকোয়ারমেন্ট ফুলফিল হয় নাই, এর বাইরেও একটা রিকোয়ারমেন্ট ছিল, সেটা কারো মনে পড়ে? আর কি রিকোয়ারমেন্ট ছিল? কিছু এনিথিং, এনি টার্ম, যা কিছু মনে পড়ে ইন্টারে? যাক, না বিরাজের ইয়া ভালো ছিল ইন্টারে পড়ার। সেটাই। সো আমি যেটা শুনতে যাচ্ছিলাম সেটা চলে আসতেছে বিরাজের কাছ থেকে, সেটা হচ্ছে কোণ, ঠিক আছে? আপাতন এন্ড প্রতিসরণ কোণ অলওয়েজ সমান। যাই হোক, ও সমান না, বাট ও ও অ্যাটলিস্ট ওই ইসের কথাটা চলে আসছে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল। আমাদেরকে শুধুমাত্র ডিফারেন্ট মিডিয়াম, হালকা মাধ্যম, ঘন মাধ্যম তৈরি করলে হচ্ছে না, আমাকে কোণ ক্রিয়েট করতে হয় একটা। সেই কোণটা হচ্ছে আপত্ত কোণ, প্রতিফলন কোণ, প্রতিসরণ কোণ, এই ব্যাপারটা তখন চলে আসে, ঠিক আছে? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপত্ত কোণটা। প্রতিফলন আর প্রতিসরণ কোণটা আসলে ইম্পর্টেন্ট না, যে এটা কতটুকু বেঁকে যাচ্ছে সেটা, সেই মেজারমেন্টটাকে আমরা প্রতিফলন কোণ, প্রতিসরণ কোণ বলি। কিন্তু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপত্ত কোণটা। আপত্ত কোণকে আমরা ইংলিশে বলতাম হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট আই। সো এটাকে আমরা বলি আপত্ত কোণ, ইনসিডেন্ট আই, সো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট আই। তো সেই আপত্ত কোণটা ইম্পর্টেন্ট একটা ইস্যু আমার, যে আপত্ত কোণটা তুমি যদি ঠিক মতো আলোটা যদি এই জায়গায় না ফেলে এইভাবে একটু ব্যাখ্যা করে ফেলো, এভাবে ফেললে সে প্রতিসরণ হচ্ছে, বেঁকে যাচ্ছে। এখন দেখা গেছে যে আলোটাকে এভাবে না ফেলে তুমি যদি একটু এইভাবে ফেলাও চেষ্টা করে, তাহলে সে রিফ্লেক্ট করতেছে। তার মানে আসল ব্যাপারটা দাঁড়াচ্ছে যে অ্যাঙ্গেলটা, আপত্ত কোণটা খুব ইম্পর্টেন্ট। আপত্তন তুমি যখন অ্যাঙ্গেলটা ফালাবা, আপত্ত কোণটা, সেটার উপরে ডিপেন্ড করে যে আলো কি বেঁকে যাবে, প্রতিসরণ হবে নাকি প্রতিফলন হবে। এটা খুব ইম্পর্টেন্ট, যে আপত্ত কোণটা, ঠিক আছে? আর একটা কোণের কথা কি তোমাদের মনে পড়ে, যে কোণটা তোমাদেরকে ইন্টার ইউজ করতে হয়েছিল? আপত্ত কোণ, প্রতিফলন কোণ, প্রতিসরণ কোণের বাইরে আরেকটা কোণের কথা মনে পড়ে? বাংলা, ইংলিশে, যেটাই মনে পড়ে না কেন। গুড হচ্ছে, হ্যাঁ, ক্রান্তিকোণ। সংকট কোণটা আমার আসলে বেশি মনে পড়ছে না, কোণের ব্যাপারটা কোথায় ছিল। ক্রান্তিকোণ, সেম, হ্যাঁ সেটাই হইতে পারে, বিকজ আমি সংকট কোণ আমি ইউজ করতাম না, আমি ক্রান্তিকোণ শব্দটা ইউজ করতাম বেশি। সংকট কোণ আর ক্রান্তি একই জিনিসই হওয়ার কথা, স্বাভাবিক, বাংলা তো একই মানে দাঁড়ায়, সংকট আর ক্রান্তি। সো ক্রান্তিকোণটা আমি বেশি ইউজ করতাম, আমার ক্রান্তিকোণের কথাটা মনে পড়ে, সংকট কোণের নামটা আমি কম ইউজ করতাম। তো ক্রান্তিকোণ, সো ক্রান্তিকোণ হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটাকে আমরা ক্রান্তি মানে হচ্ছে ক্রিটিক্যাল, এটাকে ইংলিশে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে? সো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রান্তিকোণ, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটার উপরে ডিপেন্ড করে রিফ্লেকশন হবে না রিফ্র্যাকশন হবে। সো আপত্ত কোণ এবং ক্রান্তিকোণ, এই দুটা কোণের উপরে ডিপেন্ড করে তোমার আলো কি রিফ্লেক্ট হবে না রিফ্র্যাক্ট হবে। এই যে ইনফরমেশনটুকু আমরা রিভাইজ করে আসলাম আলোর ইন্টারমিডিয়েটের পড়া থেকে, এখন আমি স্লাইডে আসি। স্লাইডে আসলে বুঝবা যে অপটিক্যাল ফাইবার আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে? এই হচ্ছে অপটিক্যাল ফাইবারের কাজ করার প্রসেস।
ফার্স্ট অফ অল তোমাকে জেনে এতক্ষণ ধরে সময় লাগায় রিভাইজ করে আসলাম, সেটা হচ্ছে যে মাধ্যম, হালকা মাধ্যম, ঘন মাধ্যম। এই হালকা মাধ্যম এবং ঘন মাধ্যমটা এই জায়গাটাতে অ্যাপ্লাই করা হয়েছে। সো অপটিক্যাল ফাইবার মনে রাখবে যে দুইটা মাধ্যম ইউজ করা হয়। অপটিক্যাল ফাইবার তৈরি করার ক্ষেত্রে দুই রকমের ডেনসিটি অথবা দুই রকম ম্যাটেরিয়াল ইউজ করা হয়। একই ম্যাটেরিয়াল হইলেও তার ডেনসিটি ডিফারেন্ট থাকে, ঠিক আছে? একটা হচ্ছে কোর এবং একটা হচ্ছে ক্লেডিং। সো কোর হচ্ছে হায়ার ডেনসিটি, ক্লেডিং হচ্ছে লোয়ার ডেনসিটি, ঠিক আছে? তো নরমালি দুইটা ডেনসিটি ক্রিয়েট করার কারণ এই জন্যই বলে আসছি যে তোমরা জানো যে আলো আসলে সরল রেখায় চলতো, কিন্তু তখনই সরল রেখা চলবে না তুমি যখন দুইটা ডিফারেন্ট মাধ্যম ক্রিয়েট করবা। সো কোর এবং ক্লেডিং করে সেই কাজটা করা হয়েছে ফার্স্টে। অপটিক্যাল ফাইবার তৈরি করার ক্ষেত্রে প্রথমে যেটা করা হয়েছে, দুইটা ডেনসিটির ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। একটা যদি গ্লাস হয় আর একটা হচ্ছে প্লাস্টিক, আর একটা ফাইবার হইলে আরেকটা হচ্ছে গ্লাস। এভাবে দুইটা মাধ্যম, দুইটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, অথবা দুইটাই যদি প্লাস্টিকও হয়, দুইটা যদি গ্লাসও হয়, তাহলেও দেখা যায় যে ডেনসিটি ডিফারেন্স থাকে। সো এই ডেনসিটি ডিফারেন্স করে ফার্স্ট শর্ত পূরণ করা হয়েছে যে আলোর যে ফার্স্ট শর্ত যে প্রতিফলন প্রতিসরণের ক্ষেত্রে তোমাকে ডিফারেন্ট মাধ্যম হইতে হবে, হালকা মাধ্যম, ঘন মাধ্যম, সেটা করা হয়েছে কোর এবং ক্লেডিং দিয়ে। আমার এই স্লাইড থেকে বলে রাখি, এই স্লাইডে কোনো ডিটেলস, কোনো কথাবার্তা লেখা নাই, কোনো ছবি ছাড়া এখানে কোনো কিছু ব্যাখ্যা করা নাই। সো এর জন্যই আমার এই ক্লাস রেকর্ডিং তোমাকে হেল্প করবে এবং তোমার ক্লাস অ্যাটেন্ড করা অথবা ক্লাস লেকচার ফলো করাটা তোমাকে হেল্প করবে। আমি এটা বলতেছি এই কারণে যে পরীক্ষার সময় আমি অনেক সময় কোশ্চেন করি যে অপটিক্যাল ফাইবারে কোর এবং ক্লেডিং কেন করা হয়। তুমি যদি ক্লাসটা করে থাকো, রেকর্ডিং ফলো করে থাকো, তুমি তোমার অ্যান্সারটা হবে যে আমি হালকা মাধ্যম, ঘন মাধ্যম, হায়ার ডেনসিটি, লোয়ার ডেনসিটি ক্রিয়েট করার জন্য। বিকজ আলো রিফ্লেক্ট এবং রিফ্লেক্ট করা শর্ত হচ্ছে হালকা মাধ্যম, ঘন মাধ্যমের উপস্থিতি। তো সেটা করার জন্য কোনো কিছু লেখা নাই, তোমার নিজের ভাষায় সুন্দর করে বলতে হবে যে হালকা মাধ্যম, ঘন মাধ্যম আলোর এই শর্ত পূরণ করার জন্য অপটিক্যাল ফাইবারে কোর এবং ক্লেডিং করা হয়েছে। এটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল ডেনসিটির দ্বারা তৈরি করা হয়েছে। অপটিক্যাল ফাইবারটা তৈরি করা হয় দুইটা ডিফারেন্ট ডেনসিটি কেবল ম্যাটেরিয়াল দিয়ে, ঠিক আছে? সো আমি ভিডিও এখন অন রাখি, স্লাইডে যেহেতু চলে আসছি। তো এটা হচ্ছে ফার্স্ট অফ যে কোর এবং ক্লেডিং এর ব্যাপারটা। তারপরে তোমাদেরকে বলেছিলাম যে আরেকটা শর্ত হচ্ছে কোন। এই যে আলো এখানে বাড়ি খাচ্ছে, ব্যাক করছে, বাড়ি খাচ্ছে, ব্যাক, তো বুঝতেই পারতেছো অপটিক্যাল ফাইবার এভাবেই কাজ করে। তুমি ডাটাটাকে আলোতে কনভার্ট করবা। আমরা নর্মাল কেবলে কি করি, আমরা ইনফরমেশনটাকে ইলেকট্রিসিটির মাধ্যমে পাস করি। তোমরা সবাই বুঝো যে কেবলের মাঝখান দিয়ে ডাটা আসতেছে, বাইনারি 0-1-0-1 আসতেছে, তোমরা জানো। কিন্তু বাইনারি 0-1 তো কেবলের মাঝখান দিয়ে এমনি এমনি দৌড়ায় আসতেছে না, আলটিমেটলি ইলেকট্রিসিটির মাধ্যমে, কারেন্টের মাধ্যমে আসতেছে ডাটা, ঠিক আছে? তো সেটা যেমন করা সম্ভব, তেমনি আলোকে এই বাইনারি 0-1-0-1 এটাকেও আলোর মাধ্যমে, মানে আলোর ইসের কনভার্ট করে দেওয়াও পসিবল। সেটার উপরে এই জন্য বললাম যে পুরো একটা কোর্স আমরা করেছি এটা টেকনোলজি অথবা এই প্রসেসটা শিখতে। তো খুবই কঠিন একটা কোর্স এটা, তোমাদেরকে তোমাদের শেখানোর অথবা করানোর ইচ্ছা আমার নাই। জাস্ট তোমরা মনে রাখবে যে আলো কনভার্ট করা হয় ডাটাটাকে, এবং সেটা তারপরে হচ্ছে বাউন্স করে করে হচ্ছে কেবলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, সঞ্চারিত হয় অথবা ট্রান্সফার হয়। তো সেই হিসাব করে আমাদের যেটা দরকার ছিল তোমাদের জানা যে অ্যাটলিস্ট যে হ্যাঁ তুমি অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে তার বেসিকটা যদি জানো তাকে দ্যাটস এনাফ। অপটিক্যাল ফাইবারে এই যে কোর ক্লেডিং করে আপতকোণ, তো পরের স্লাইডে সেটা আছে। তো পরের স্লাইডে তোমাদেরকে এটা বলা হচ্ছে বেন্ডিং অফ লাইট রে। এটা আমরা এতক্ষণ ধরে তোমাদের সাথে কথা বলে আসছি যে মাধ্যম লেস ডেন্স, মোর ডেন্স, দুইটা মাধ্যম থাকতে হয়। আই মানে হচ্ছে আপতকোণ। আপতকোণ যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রান্তি কোণের থেকে ছোট হয়, এই আইটা যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল একটা ভ্যালু সেট করা আছে, ক্রান্তিকোণের একটা ভ্যালু সেট করা থাকে কত ডিগ্রি জানি, তো সেই ডিগ্রির থেকে হচ্ছে আই যখন ছোট হয় তখন হচ্ছে সেটা রিফ্র্যাক্ট করে, মানে সোজা না যেয়ে বেঁকে যায়। তারপরে যখন স্যার যে বলেছিল সমান হইতে না, তুমি তো এটা সেটা বলো নাই, ক্রান্তিকোণ ব্যাপারটা বলো নাই। সো আপতকোণ যখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান হয়
ক্রান্তি কোণের সমান হয় আপত্ত কোণ, তখন হচ্ছে রিফ্র্যাকশন হয়, তখনও রিফ্র্যাকশন হয়। সেটা হচ্ছে মাধ্যমের সাথে সাথে দিয়ে যায়, এটাকে আমরা বলি যে বেন্ডিং অ্যালং দা মিডিয়াম, মানে মিডিয়ামের হয়ে সে বেন্ড করে চলে যায়। তো সেটা হচ্ছে এক রকমের রিফ্র্যাকশন। আর রিফ্লেকশন তোমরা বুঝেই ফেলছো যে অপটিক্যাল ফাইবারে ধর্ম হচ্ছে রিফ্লেকশন করা। অপটিক্যাল ফাইবারে আমাকে হালকা মাধ্যম ঘন মাধ্যম ক্রিয়েট করতে হয়, আর আলো প্রতিফলনের মাধ্যমে পাস হয়। আলো প্রতিফলন করার জন্য আমাকে জানতে হচ্ছে এই অংশটুকু। আমাকে যেটা করতে হয়, আমাকে আপত কোণ ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় রাখতে হয়। আমি যদি আপত কোণ আইটাকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় রাখি, তাহলে হচ্ছে আলো বাউন্স ব্যাক করবে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরপর বাউন্স ব্যাক করতে 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 সে সামনে চলে যাবে। এই লাস্ট যে ছবিটা, সেটাই তোমার অপটিক্যাল ফাইবারের মেইন কনসার্ন। এইটাই দ্বারা হচ্ছে অপটিক্যাল ফাইবার ফাংশন চলছে। সো আইটাকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বড় রাখা হয়। সো যখন অপটিক্যাল ফাইবারে যখন কাজ হয়, যারা মেশিন পত্র নিয়ে কাজ করে দেখবা যে ওই আপত কোণটাকে ঠিক করা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে ওইটা মেইন চ্যালেঞ্জ। যদি ঠিক করে ফেলতে পারো তাহলে তোমার ডাটা পাস হবে সুন্দর মতো। ঠিক আছে, তো এটা তোমাদের কাছ থেকে জাস্ট এতটুকুই বেসিকটা জেনে রাখো যে কোর প্লেটিং এবং আলো যে প্রতিফলনের মাধ্যমে এবং আপত্ত কোণ ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ব্যাপারটা এটা জেনে রাখো। ঠিক আছে, এতটুকু তোমার কাছে চাওয়া যে তুমি অপটিক্যাল ফাইবারের বেসিকটা জানো নাকি সেটা জাস্ট এখানে মেক শিওর করা হয়েছে। তোমার কাছ থেকে বেশি কিছু জানা হবে না। কোর প্লেটিং কেন ইউজ করা হচ্ছে জানতে চাইতে পারি, অথবা বলতে পারি যে অপটিক্যাল ফাইবারের আলোর কোন কোন ধর্মটা ফলো করা হচ্ছে। তুমি জাস্ট এটা বলবা যে রিফ্লেকশন, এখানে আপত কোণ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বড় করার ফলে হচ্ছে রিফ্লেকশন হচ্ছে, এবং রিফ্লেকশনের ধর্ম ইউজ করে অপটিক্যাল ফাইবারে ডাটা ট্রান্সমিট হচ্ছে, ডাটা ট্রান্সফার হয় রিফ্লেকশনের কারণে, এবং রিফ্লেকশন করার জন্য আমাকে আপত কোণ ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় রাখতে হয়। বাকি দুটো জাস্ট এমনিতেই তোমাদেরকে বোঝানোর জন্য রাখা হয়েছে। এটা তোমাদের জেনে রাখতে হবে। নেক্সট হচ্ছে অপটিক্যাল ফাইবারের ছবি। তোমরা অপটিক্যাল ফাইবার তো অনেকে দেখেছো। তো যেটা হয় যে একটা গ্লাস অথবা প্লাস্টিকের কোর অংশ থাকে, উপরে ক্লেডিং থাকে, দুইটার ডেনসিটি ডিফারেন্ট থাকে। এটা দেখতে এমন এত বড় কিছু হয় না। তোমরা যারা রিয়েল লাইফে অপটিক্যাল ফাইবার দেখেছো, এই অংশটুকু একটা সুতার মতো, অনেক সময় দেখবে ফাইবার, অপটিক্যাল ফাইবার বলা হয় তো বুঝোই, ফাইবার মানে হচ্ছে তন্তু। ব্যাপারটা হচ্ছে অনেকটা তন্তুর মতো। তন্তু মানে হচ্ছে প্লাস্টিক হইতে পারে, গ্লাসও হইতে পারে। খুবই চিকন একটা খুবই আছে না ফ্র্যাজাইল, খুবই ফ্র্যাজাইল টাইপের একটা অংশ। এটার ভিতরেই ডাটাটা কিন্তু পাস হইতে থাকে। এখানেই হচ্ছে বাউন্স করে করে ডাটা পাস হয়, এবং এটাকে প্রোটেক্ট করার জন্য হচ্ছে প্লাস্টিকের একটা কভার থাকে, তার উপরে হচ্ছে ডুপন্ট কেভলার। এটাকে ডুপন্ট কেভলার হচ্ছে একটা ম্যাটেরিয়াল, এটাকে বলা হয় বুলেট প্রুফ জ্যাকেট ম্যাটেরিয়াল। বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করা হয় এই ম্যাটেরিয়াল দিয়ে, ডুপন্ট কেভলার। তো সেটা দিয়ে এই কেবলটাকে প্রোটেক্ট করা হয়। তারপরে একটা প্লাস্টিকের অংশ থাকে। তো মোটামুটি এই কেবলটার আসল কাজটা ছিল এখানেই, কিন্তু এটাকে রক্ষা করার জন্য এই এত কিছু মেক শিওর করা হয়। এবং এই যেহেতু তোমরা জানো অপটিক্যাল ফাইবার, ফাইবার মানে তন্তু, অপটিক্যাল মানে তুমি বুঝছো যে আলো। তো এই অপটিক্যাল ধর্ম যেহেতু ইউজ করতেছে আলোর প্রতিফলন, এবং সেটার কারণে অপটিক্যাল ফাইবার বলতেছি আমরা কেবলটাকে। আর এখানে যে প্রতিটা অ্যাঙ্গেল যে ইম্পর্টেন্ট, আপত্ত কোণ যে ইম্পর্টেন্ট, আই যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে কমে যায় তাহলে তো আর রিফ্লেক্ট হবে না, রিফ্লেক্ট হবে। অথবা যদি সমানও হয়ে যায় তাহলেও রিফ্লেক্ট হবে, রিফ্লেকশন হবে না। তো এটা মেক শিওর করার জন্য তো এই কেবলটাকে এই শক্ত আবরণ দ্বারা এটাকে প্রোটেক্ট করা হয়, যাতে অ্যাঙ্গেলে কোনো সমস্যা না হয়। এই তারটা যদি তুমি একটু ভাঁজ করে ফেলাও, কোনো যদি অ্যাঙ্গেল এখানে নষ্ট হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়। তো এই যাতে কোনো অ্যাঙ্গেলের সমস্যা না হয় এই অংশে, তার জন্য আমাদেরকে এই কেবলটাকে অনেক প্রোটেক্ট করতে হয়, শক্ত আবরণ দিয়ে, শক্ত ম্যাটেরিয়াল দ্বারা হচ্ছে এটাকে তৈরি করা হয়। এই কারণে এটা লাইট ওয়েট কিন্তু ফ্লেক্সিবল না। এই কেবলটাকে তোমরা বাসায় যারা, আমার তো লিঙ্ক 3 আছে, আমি বাসায় একটু হইলেও বাসায় অপটিক্যাল ফাইবার বাসায় আসে, তো সেটা ধরে আমি দেখি বুঝি যে এটা ভাঁজ করা যায় না। এটা এমন ভাবে বেঁকে তেড়ে থাকে, যেটা যেভাবে বেঁকা তেড়া হয়ে থাকে তাকে সেভাবেই রাখতে হয়। সেটাকে আমি যে সুন্দর মতো দেখার, বাসার সৌন্দর্যের জন্য যে আমি চিপায় ভিতর ঢুকাবো, খাটের তলা দিয়ে ঢুকাবো, কার্পেটের তলা দিয়ে ঢুকাবো, পর্দার ভিতর দিয়ে কোনো কিছু করা যায় না। এটা যেখানে থাকে সেভাবে বেঁকা তেড়া যেভাবেই থাকবে না কেন সেভাবে রাখতে হয় এটাকে।
এটা একটা ফ্যাক্ট যে এই কেবলটাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়, অথবা যেরকম ভাবে সে আছে সেভাবে রাখতে হয়। এটাকে বাঁকা তারা করা যায় না, বিকজ অফ বুঝতে পারছো যে ওদের এই কাজের যে প্রসেস সেটা যাতে বিঘ্ন না ঘটে। তারপরে হচ্ছে যেটা আমি সবসময় করা হয়েছে, প্রত্যেকটা কেবলের পর কানেক্টর সম্পর্কে বলা হয়েছে যে টুইস্টেড পেয়ারের কানেক্টর হচ্ছে RJ45, কোয়াক্সিয়াল কেবলের কানেক্টর হচ্ছে কোয়াক্সিয়াল কেবলের কানেক্টরের নাম হচ্ছে মনে আছে বিএনসি, বিএনসিটি, বিএনসি টার্মিনেটর, বিএনসি কানেক্টর, বিএনসি ছিল। আর ফাইবার অপটিকের কানেক্টরের নাম হচ্ছে এসসি কানেক্টর, এসটি কানেক্টর, এসসি কানেক্টর একটা আছে, এসটি কানেক্টর একটা আছে, এমটি আরজে কানেক্টর, 3 রকমের কানেক্টর আছে। সো চেহারা দেখে তোমরা যদি কখনো রিয়েল লাইফে কাজ করার সুযোগ হয় তাহলে চেহারা দেখে বলে ফেলতে পারবা যে এরকম থাকলে এটা এসটি কানেক্টর, আর এরকম চ্যাপ্টার থাকলে এটা এসসি কানেক্টর, আর এরকম থাকলে সেটাকে আমরা বলি এমটি আরজে কানেক্টর। তোমরা জাস্ট খালি জেনে রাখা, এখান থেকে কোনো কোশ্চেন কিছু করার কিছু নাই। তারপরে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, এখানে একটা বলা হচ্ছে যেটা যেহেতু অবভিয়াসলি টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং ওয়েভ গাইড হিসেবে যাচ্ছে, সো 10 to the power 14 to 15 হার্জ হচ্ছে ওয়েভ গাইড। 2 রকমের অপটিক্যাল ফাইবার আমরা ইউজ করি, একটা হচ্ছে এলইডি টাইপ, এলইডি মানে হচ্ছে লাইট ইমিটিং ডায়োড, এটা মোটামুটি চিপার, ওয়াইডার অপারেটিং টেম্পারেচার রেঞ্জ, লাস্ট লঙ্গার, তো এটা একটু চিপার, এটা নরমালি আমরা ইউজ করি। আরেক রকমের অপটিক্যাল ফাইবার আছে ইনজেকশন লেজার ডায়োড, আইএলডি, এটা আরো বেশি এক্সপেন্সিভ এবং মোর এফিশিয়েন্ট, গ্রেটার ডাটা রেট। তো আমরা যে অপটিক্যাল সাবমেরিন কেবল দ্বারা যে অপটিক্যাল ফাইবার ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে মোস্টলি ইনজেকশন লেজার ডায়োড দিয়ে করা হয়। আর আমাদের বাসাতে আমরা যে অপটিক্যাল ফাইবার ইউজ করি সেটা হচ্ছে লাইট ইমিটিং ডায়োড, এলইডি। তো অপটিক্যাল ফাইবার একটা সময় ছিল যেটা খুবই পশ অথবা খুব বড় লোকি একটা প্রোডাক্ট, বিকজ অনেক এক্সপেন্সিভ এবং কমপ্লেক্স ছিল। বাট বর্তমানে এই কেবলটা এত অর্গানাইজেশন তৈরি করতেছে আর রিসার্চ এন্ড R&D হয়েছে যে এই কেবলটা এখন মোটামুটি সস্তায় তৈরি করা যায়। অনেক কোম্পানি বেশ সস্তায় অপটিক্যাল ফাইবার তৈরি করছে দেখেই এখন তোমরা হয়তো ডিশের লাইনে ব্যবসা যারা করতেছে তারা অপটিক্যাল ফাইবার ইউজ করতে পারতেছে, ইন্টারনেটের মানুষ যারা তারা অপটিক্যাল ফাইবার ইউজ করতে পারতেছে। এটার কারণ হচ্ছে এটার প্রয়োজনে, এটা যেহেতু ভালো সার্ভিস দিচ্ছে, এখন দেখা যাচ্ছে মানুষ এখানে বেশি R&D হচ্ছে, এটা বেশি তৈরি করতেছে, কম্পিটিশন চলে আসছে মার্কেটটা, এই জন্য আমাদের নাগালে চলে আসতেছে। একটা সময় অপটিক্যাল ফাইবার অনেক বেশি এক্সপেন্সিভ ছিল, যেটা এখন আর নাই, মোটামুটি রেঞ্জে আমাদের মানে ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসতেছে, আরো সামনে আরো চলে আসবে। তখন হয়তোবা আমরা বাসায় সব জায়গায় হয়তোবা অপটিক্যাল ফাইবার ইউজ করব নেটওয়ার্কিং এর ক্ষেত্রে। এখন তো হয়তোবা কিছু অংশ অপটিক্যাল ফাইবার ইউজ করতেছি, কিছু অংশ টুইস্টেড পেয়ার ইউজ করতেছি, অথবা ডিশের লাইনে যারা কাজ করতেছে তারা কিছু অংশ অপটিক্যাল ফাইবার ইউজ করতেছে, কিছু অংশ কোয়াক্সিয়াল কেবল ইউজ করতেছে। একটা সময় যদি এটা খুবই চিপ হয়ে যায় তাহলে হয়তো সব জায়গায় পুরোটা অংশ হয়তো অপটিক্যাল ফাইবার দ্বারা রিপ্লেস হয়ে যাবে। তো অপটিক্যাল ফাইবার এটা হচ্ছে যদি শর্ট কোশ্চেন থাকার মতো অংশ, যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। সো অ্যাডভান্টেজ তো সবই অ্যাডভান্টেজ, এটার কোনো ডিসঅ্যাডভান্টেজ হিসাব করা যায় না। আমি বলছিলাম 4টা ডিজাইন ফ্যাক্টর, 4টা ডিজাইন ফ্যাক্টরই এ হচ্ছে ফিল আপ করে, তোমাকে প্রচুর ক্যাপাসিটি দিবে। আমরা এতক্ষণ পর্যন্ত এমবিপিএস নিয়ে কথা বলতেছিলাম, কোয়াক্সিয়াল কেবল অথবা অপটিক্যাল টুইস্টেড পেয়ারে এই কেবল আসলে জিবিপিএস এ চলে যাচ্ছে ক্যাপাসিটির সামর্থ্যের দিক দিয়ে। স্মলার সাইজ, লাইটার ওয়েট, এটা মোটামুটি বেশ হালকা পাতলা। লোয়ার অ্যাটেনিউয়েশন তোমরা তো আগে শিখে এসেছো যে কেবলের মাঝখানে ডাটা একটা পর্যায়ে যাওয়ার পর উইক হয়ে পড়ে। যেহেতু ডাটাটা আলোর ধর্মে যাচ্ছে, আলো রিফ্লেকশনের মাধ্যমে আগাচ্ছে, সো আলো হিট প্রডিউস কম হচ্ছে, অ্যাটেনিউয়েশন রেট কম হচ্ছে, অনেক দূর পর্যন্ত ডাটাটা এই কেবলে ট্রাভেল করতে পারে। সো লোয়ার অ্যাটেনিউয়েশন এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। আমাকে অ্যাম্পলিফায়ার, রিপিটার এইসব ডিভাইস আমাকে খুবই কম ইউজ করতে হচ্ছে। লেস ইফেক্টেড বাই এনভায়রনমেন্টাল ইন্টারফারেন্স, ক্লাস কি চলতেছে? লেস ইফেক্টেড বাই এনভায়রনমেন্টাল ইন্টারফারেন্স মানে হচ্ছে তোমার যদি ঝড়, বৃষ্টি, বজ্রপাত, মোটর, এনিথিং তোমার এই কেবলের আশেপাশে যাই থাকুক না কেন, এই কেবলের ডাটাটা নষ্ট হয় না, ইফেক্টেড হয় না।
তার মানে এটা না যে তুমি যদি এখন করাত দিয়ে কেবলটা কেটে ফেলাও তাহলে অন্য কথা। সো যারা রাস্তা খোঁড়াখুড়ি করতে যে করাত দিয়ে অথবা শাবল টাবল দিয়ে কেবল যদি বাড়ি মারতে থাকো এক সময় তাহলে তো অন্য কথা। বাট আদারওয়াইজ এটা এনভায়রনমেন্টাল ইন্টারফারেন্স দ্বারা খুবই কম এফেক্টেড হয়। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মেইন এক্সপেন্সিভ, যে এটা মোটামুটি ভালোই এখনো পর্যন্ত এক্সপেন্সিভের খাতায় আছে। রিকোয়ার্স হাইলি স্কিলড ইনস্টলার্স। আমি তো তোমাকে খুব সুন্দর করে টুইস্টেড পেয়ার বা আমার এই অনলাইনে অথবা অফলাইন ক্লাসে দেখাই ফেলতে পারছি যে কিভাবে তৈরি করতে হয়, ডিভাইস আছে একটা, কেটে কুটে কিভাবে কেবল বসাইতে হয়, কানেক্ট করতে হয়, তোমরাই দিন শেষে বানাইতে পারতেছো। বাট এটা আমি পারবো না যে তোমাকে অপটিক্যাল ফাইবার শিখাই ফেলতে পারবো যে বসে বসে, যে আমাকে কোর্স করতে হবে, জানতে হবে, শিখতে হবে। সো আমাকে অনেক স্কিল হইতে হবে এই কেবলটা ইউজ করতে হলে। তো এটার কারণ অবভিয়াসলি আছে, যেহেতু অনেক কিছু ম্যাটার করে এখানে, আলোর আপতন, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, অনেক কিছু দেখতে হয়, অনেক কিছু হিসাব নিকাশ নিতে হয়, তারপরে কাজটা করতে হয়। তো এই জন্য হাইলি স্কিল ইনস্টলার লাগে। এবং তার জন্য আসলে লিঙ্ক থ্রি অথবা যারা ইন্টারনেট সার্ভিস দেয়, আমার যদি এক রুম থেকে আরেক রুমে আমি ইন্টারনেটের তার চেঞ্জ করতে চাই, আমাকে 500 টাকা দিয়ে ওদেরকে ডাকতে হয়, এসে তারপর ওরা চেঞ্জ করে। তো বুঝতে পারতেছো যে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডিং অ্যাডিশনাল নোডস ইজ ডিফিকাল্ট। আমি চাইলেই তারটা ছিঁড়ে কেচি দিয়ে কেটে আরেকটা তার জোড়া লাগাই দিয়ে আমি কাজ চালাতে পারবো না। তো অবভিয়াসলি অ্যাডিশনাল নোড অ্যাড করা এই কেবলে ডিফিকাল্ট। হাইলি স্কিল ইনস্টলার দিয়ে সুন্দর মতো নোড অ্যাড করা হয়, এটা কোনো সহজ কাজ না। তো সেগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। বাট অবভিয়াসলি এগুলি তো ভালো জিনিসে থাকবেই। সো ভালো কেবল কিছু তো ট্রাবল থাকবে। সো ওভারঅল এই একটা কেবল যেটা আমরা হচ্ছে বেশ অ্যাপ্রিসিয়েট করি, যে নেটওয়ার্কিং এর সবচেয়ে বেস্ট অপশন। বাট এক্সপেন্সিভ যদি একটা ইস্যু, এক্সপেন্সিভ না হলে আমরা এই কেবলটাই আমাদের সবচেয়ে বেস্ট স্যুট করে। যে ডিজাইন ফ্যাক্টর বলেছিলাম, যে ব্যান্ডউইথ, অ্যাটেনিউশন, নাম্বার অফ রিসিভার্স অথবা ইন্টারফারেন্স সব দিক দিয়ে ভালো। খেয়াল করে দেখবা যে ইন্টারফারেন্স নাই, তার অ্যাটেনিউশন রেট ভালো, তারপরে তার ক্যাপাসিটি ভালো। সো জাস্ট খালি হয়তো বা স্কিল হইতে হবে এটা ইউজ করতে। এক্সপেন্সিভ, সহজে তুমি ফ্লেক্সিবল না, তারটা ভাঁজ করতে পারবা না, ইয়াজ করতে পারবা না, এটা ছাড়া আর তেমন কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে অপটিক্যাল ফাইবার, এবং এই হচ্ছে আমার লেকচার, ফিজিক্যাল লেয়ারের লেকচার। তো আশা করি এখান থেকে তোমাদের খুব বেশি ডিফিকাল্ট সিচুয়েশনে পড়বা না, সবই একদমই তোমাদের জন্য ডাল ভাত হওয়ার কথা, যেমন কিছু এখানে আসলে কভার করা হয় নাই। সো একটু ভালো মতো এটা যদি গো থ্রু করো, দেখবা যে এখান থেকে ইজি অ্যান্সার করতে পারবা। সো এটা তোমার মিডিয়া থাকতেছে এবং কুইজেও থাকতেছে। সো আমি এখন একটু তোমাদেরকে মিডিয়ার সিলেবাসটা, যেহেতু এটা শেষ হয়েছে, আমি একটু বলে রাখি যে তোমাকে আসলে করতে হবে কি। টপিক 1 তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের শুরু করবা হচ্ছে টপিক 1 থেকে পড়া। এর উপরে যা আছে তার তো আসলে পড়া দরকার নেই। সো বিএলসি তে এসে টপিক 1 এখান থেকে পড়া শুরু করবা। এখানে ফার্স্ট অফ অল এই যে ভিডিওটা আছে, অ্যানিমেশন ভিডিওটা, এটা দেখবা। এখান থেকে আমি কোশ্চেন করতে পারি। সো এখান থেকে যা আছে সবই তোমার সিলেবাসের পার্ট। সো দেখা যাবে এই ভিডিও থেকে আমি হয়তো কোনো একটা এমসিকিউ তে একটা কোশ্চেন সেট করে ফেলছি, ট্রু ফলসে কিছু একটা সেট করে ফেলছি। সো এই ভিডিও তোমরা গো থ্রু করবা ফার্স্ট অফ অল। তারপরে হচ্ছে একটা লেকচার দেওয়া আছে, ইন্ট্রোডাকশন লেকচার। সো এই লেকচারটা নামাবা, নামাই লেকচার স্লাইডটা দেখবা। যখনই দেখবা যে কোনো কিছু স্লাইড বুঝতে সমস্যা হচ্ছে, আমার এই ভিডিও আছে, ভিডিওতে প্লে করে আমার ক্লাস লেকচারটা দেখে রাখলা যে আমি কি বলছিলাম। যদি মনে হয় যে ঠিক আছে আমি জানি, তাহলে তোমার তো আসলে পুরোটা ফলো করা দরকার নেই, যেখানে যেখানে সমস্যা সেই অংশটুকু দেখে রাখলাম। তো এই রিসোর্স আছে, এখানে ক্লাস রেকর্ড আছে, এখান থেকে তুমি হেল্প নিলা। এই লেকচার থেকে সবচেয়ে বেশি এখানে এমনিতে খুব বেশি ম্যাটেরিয়াল ছিল না, যেটা খুব বেশি পরীক্ষা দেওয়ার মতো। বাট ইনক্যাপসুলেশন, আমি বলছিলাম ইনক্যাপসুলেশন স্লাইডে যেই আমার যে ক্লাস লেকচারটা, সেটা তোমার উচিত হবে যে এটা একটু ফলো করা। এখানে আমি অনেক কিছু বলেছিলাম, জাস্ট একটা ভিডিও ছিল, মানে এখানে জাস্ট একটাই স্লাইড, কোনো লেখালেখি কিছু ছিল না, বাট আমি এখানে অনেক কিছু বলেছিলাম। এই ক্লাসটা দেখাটা তোমার জন্য ওয়াইজ হবে, যে এই রেকর্ডিংটা অ্যাটলিস্ট পুরোটা দেখা উচিত তোমার। বাকিগুলি তুমি যদি কমফোর্টেবল থাকো যে আমি জানি, বুঝে ফেলছি কি কি, তাহলে তো পুরোটা দেখতে হচ্ছে না। তো এই স্লাইডটা এবং এই রেকর্ডিং দেখে রাখবা। তারপরে হচ্ছে ডিসকাশন ফোরাম অলরেডি করেছো, অ্যাসাইনমেন্ট সাবমিট করেছো তোমরা,
এটা আমি মার্ক করে ফেলবো এই উইকে অথবা নেক্সট উইকের ভিতরে। সো তোমাদের এরপর টপিক 2 তে যেটা করতে হবে, এই ভিডিও দেখতে হবে। অ্যাগেইন প্রত্যেকটা অ্যানিমেশন ভিডিও এখানে যা দেওয়া হবে সেটা তোমার সিলেবাসের অন্তর্গত। সো হাব সুইচ রাউটারে কোনো স্লাইড নাই, এই ভিডিওটা থেকে যা যা করার কোশ্চেন আমি এই ভিডিও থেকে চাইলে অনেকগুলি কোশ্চেন করতে পারি, এমসিকিউ শর্ট কোশ্চেন অনেক কিছু করা যায়। সো এই ভিডিওটা তোমরা ভালো মতো দেখে রাখবা। তারপরে এই যে আজকে যে স্লাইডটা শেষ করলাম, কেবলের স্লাইডটা, ফিজিক্যাল লেয়ার, এই স্লাইডটা তোমরা গো থ্রু করবা। এই স্লাইডের সব রেকর্ডিং এখানে ছোট ছোট ভাগ করে দেওয়া আছে। লেসন 1, লেসন 2, লেসন 1 এ ডিজাইন ফ্যাক্টর বলা হয়েছে, লেসন 2 তে টু স্টেপ পেয়ার সম্পর্কে বলা হয়েছে, লেসন 3 তে কোয়াক্সিয়াল কেবল সম্পর্কে বলা হয়েছে। আজকে একটা অংশ অ্যাড হবে, সেটা হচ্ছে আজকের ক্লাসটা, সেটা হচ্ছে লেসন 4 অপটিক্যাল ফাইবার। সো অপটিক্যাল ফাইবার এখানে অ্যাড হবে। সো তোমরা সেটা করে রাখবা। এখানে একটা অ্যাসাইনমেন্ট আছে, ডিসকাশন ফোরাম আছে, সেটা আপাতত তোমাদেরকে এখন আর দিচ্ছি না, এটা মিডের পরে হয়তো তোমাদেরকে এটা আমি পড়াবো। তো মিডের পরে তোমাকে অ্যাসাইনমেন্ট অথবা ডিসকাশনে কন্ট্রিবিউট করতে হবে, এখন আপাতত করতে হবে না, এখন সিলেবাসটা শেষ করো, মিডের পরে এটা করবা। ক্লাস মার্কারে তোমরা রেজিস্ট্রেশন করে রাখবা, বি সেকশনের এখানে কোড দেওয়া আছে, এখান থেকে কোডটা নিয়ে এই রেজিস্ট্রেশন করে ফেলবা। কুইজ 1 আমি বলেছি 11 তারিখেই সকালের দিকে কুইজ 1 এর ডেট পড়তে পারে, তুমি এই জাস্ট টপিক 2 এর উপরে কুইজটা দেবা। আর মিডে হচ্ছে টপিক 1 থাকতেছে, টপিক 2 থাকতেছে, আর টপিক 3 দেখতেছো যে ডাটা লিঙ্ক লেয়ার, এই ডাটা লিঙ্ক লেয়ারের আমি একটা ছোট্ট একটা অংশ আমি আজকে কভার করব, সেটা তোমাদের মিডে থাকবে, কুইজে থাকবে না, মিডে আমি একটা ছোট একটা অংশ কভার করব, সেটা ইনক্লুড হবে। ঠিক আছে, এই হচ্ছে আমার প্ল্যানিং, এই হচ্ছে আমার সিলেবাস। খুব বেশি এখানে আগানো এইবার যাওয়া সম্ভব হয় নাই। নর্মালি ডাটা লিঙ্ক লেয়ার শেষ করে ফেলার কথা ছিল, পড়ানো শেষ করতে পারি নাই। তো এই জন্য তোমাদের উচিত হবে যে যতটুকু পড়ানো হয়েছে একটু ভালো মতো পড়বা, যে ইজিলি ভালো করতে পারবা। এটা হচ্ছে আমার সাজেশন। সো কোনো কিছু বাদ দেওয়ার কিছু নাই, অল্প সিলেবাস, চেষ্টা করবা যে সবগুলি সম্পর্কে ভালো ধারণা রাখতে, তাহলে কোনো ডিফিকাল্ট হবে না। আমি রেকর্ডিংটা এখন অফ করছি, তারপর তোমাদের থেকে কোশ্চেন থাকলে আমি শুনবো, তারপর নেক্সট অংশ শুরু করবো।